এই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা মংলা বন্দর থেকে ইন্ডিয়া আউট চীন ইন, এই জিনিসটা কিভাবে, এটা যদি একটু ব্যাখ্যা করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসতে চাই। ওনারা একটা এমন কথা বলছেন যে আমরা রাজপথে নামতে পারি। তো উনি হঠাৎ করে রাজপথে নামার এই হুমকিটা কেন দিলেন? আপনারা কি নির্বাচনকে আসলেই পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নাকি নির্বাচন দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তা আমরা অতি সম্প্রতি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা আওয়াজ উঠে গেছে যে এই ইউনূস সরকার আমরা চাই, কিংবা ডক্টর ইউনূসকে চাই, আগামী 5 বছর চাই। এইরকম একটা ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে। তারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলাপ করলেন, বিনিয়োগ, স্বাস্থ্য, চিকিৎসা, এগুলো নিয়ে আলাপ করলেন, কিন্তু একটা জায়গায় মনে হয় টোটালি আপনারা এক্সপ্লোর করেননি চাইনিজদের সাথে, যেটা হলো পর্যটন খাত। এমন একটা সময় এই আলোচনা অনুষ্ঠানটি করছি, এখানে শুধু ঈদ না, আমার মনে হয় যে এবার রমজানেও মানুষ একটা স্বস্তির রমজান পালন করেছে। দীর্ঘদিন পর মানুষ প্রচন্ড উৎসাহ নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদটা উদযাপন করেছে, এবং গ্রামের বাড়িতে যাত্রাটা নির্বিঘ্ন ছিল যারা ঢাকা শহর ছেড়ে গেছেন। আর তার আগে ঠিক ঈদের ঠিক আগে আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, এবং তার এই চীন সফরে ব্যাপক আলোচনা হয়েছে সারা দেশে এটা নিয়ে, এবং বিশ্ব মিডিয়ায় এই নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তো এই 3টা বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। শুরুতেই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের এই যে রমজান মাসটা এবার গেল, এই নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্য পরিস্থিতি, সব দিক দিয়ে আমরা একটু চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম। যে ঈদে মানুষজন প্রচুর লোক, 9 দিনের ছুটি, অনেকে গ্রামে গেলেন, গ্রামে তারা নির্বিঘ্নে যেতে পারবেন কিনা। তো সমস্ত সংশয় কাটিয়ে আমি বলবো যে এটা একটা খুবই মেমোরেবল একটা ঈদ হলো, সবাই খুশি। ঈদের দিনে আমরা দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূস ঈদ জামাতে নামাজ পড়লেন, এবং তার পরপরই জনগণের যে উৎসাহ দেখলাম তাকে নিয়ে, এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। জনগণ তো ওনার, আপনি দেখেন উনি অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসাবে উনি মানুষ একটা জিনিস দেখছে যে ওনার চেষ্টার অন্ত নাই। উনি চেষ্টা করছেন, দেশটাকে তো একদম মানে তলানিতে রেখে গেছে, একটা গভীর খাদে জাস্ট পড়তে বাকি ছিল। সেই একটা দেশকে 8টা মাসে এনে একটা পিসফুল, একটা স্ট্যাবল একটা জায়গায় নিয়ে এসে, এবং সাথে যেটা হচ্ছে যে আপনার ইকোনমিও ঘুরে দাঁড়িয়েছে, এবং শেষে যেটা হচ্ছে যে জনগণের যেটা স্বস্তি, ডে টু ডে যে জিনিসটা চায় মানুষ, যে জিনিসপত্রের দাম কম থাকবে, তার এই যে গ্রামে সে ঈদ করতে যাচ্ছে তার জন্য 19 ঘন্টা রাস্তায় বসে থাকতে না হয়, এই পুরো জিনিসগুলো তারা দেখছে যে রেজাল্ট পাচ্ছে। তো সেই জন্য আর কি মানুষ, আমি মানে অবাক হয়েছে। আমি নিজে ওই ভিডিওটা আমি নিচ্ছিলাম, আমি অবাক হয়েছি, মানুষ পাগলের মতো আসছে তার সাথে একটু হাত মেলানোর জন্য। আমরা এই দৃশ্যটা কিন্তু খুবই বিরল। আমরা মনে করতে পারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, উনার সময় মানুষ, উনি এই হাত মেলানোর জিনিসটা খুব করতেন, এবং অনেকদিন পর মানুষ একটু নস্টালজিক হয়েছে যে এইরকম একটা দৃশ্য আবার দেখলো, যে প্রফেসর ইউনূসের সাথে কোন রকম হাত মিলানোর জন্য মানুষের যে উচ্ছ্বাস, আনবিলিভেবল। আমি তো মানে অবাক হয়ে গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তা আমরা অতি সম্প্রতি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা আওয়াজ উঠে গেছে যে এই ইউনূস সরকার আমরা চাই, কিংবা ডক্টর ইউনূসকে চাই, আগামী 5 বছর চাই। এইরকম একটা ব্যাপক ক্যাম্পেইন হচ্ছে তরুণ প্রজন্মের পক্ষ থেকে, এবং এটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় না। এটা সোশ্যাল মিডিয়া এরকম আসছে যে আমরা এরকম একটা নেতৃত্বকে চাই যিনি, না, বাট ওনার কথা স্পষ্ট, ইলেকশন এবছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তারপরে উনি ওনার কাজে ফিরে যাবেন। যে কাজ উনি বলেছেন সেটা ওনার উনি আনন্দ নিয়ে করেন, তেমন উনি ওনার কাজে যাবেন। দেশ গঠনের জন্য ওনাকে চাচ্ছে যে উনি কোনো না কোনো ভাবে আমাদের, উনি ওনার এখানে স্পষ্ট অবস্থান, ওনার অবস্থান স্পষ্ট। এখানে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন, এটা হচ্ছে ওনার স্পষ্ট একটা অবস্থান, এবং এটা উনি অনেকদিন ধরে বলছেন, এমন না যে উনি কালকে বলছেন, এটা অনেকদিন ধরে বলছেন। এই জায়গাটায় ওনাকে যদি মানে যে সাপোর্টটা, আউটপোরিং অফ সাপোর্ট যেটা দেখছি, ইটস গুড, বাট ওনার জায়গায় উনি স্পষ্ট যে না, আমি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করব, ইলেকশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই ঈদের অনুষ্ঠানেও, ঈদগাতেও উনি বক্তৃতা করেছেন, এবং বিকেলের অনুষ্ঠানে 2টি স্পিচ দেখেছি ওনার। তো এই দুইটার ব্যাপারেও কি আপনি কোনো মন্তব্য করবেন? এখানে উনি খুবই, ওনার কিন্তু মেসেজটা খুব ক্লিয়ার ছিল যে আমাদের ঐক্য দরকার সবকিছুতেই। আমরা যে এই সমস্যার মধ্যে আমাদেরকে ফেলে রেখে গেছে, যে অন্যায় অবিচার করে দেশটাকে একদম তলানিতে রেখে গেছে, এই দেশটাকে আবার
তুলে দেশকে আবার পৃথিবীর বুকে একটা রেসপেক্টেবল একটা জাতি হিসেবে সবাইকে দেখাতে হলে আমরা সবার মধ্যে একটা স্ট্যাবিলিটি চাই, আমরা একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। এই নিউজ এই মেসেজটা উনি দিয়েছেন এবং এই মেসেজ দেখেন এবং উনি ঈদের বাণীটা কি, ঈদের বাণী হচ্ছে যে আমরা আজ সবাই সমস্ত ভেদাভেদ ভুলে যেতে সবাই এক হই, আমি আপনাকে কোলাকুলি করি। আমি জানি গতানুগতিক বাণীর বাইরে গিয়ে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখে আসছি যে এই সমস্ত অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট যে বাণী দেন, এবারে বাণীটি সম্পূর্ণ একটু ভিন্ন রকম ছিল। জি জি উনি আমি এগুলো আর উনি তো ওনার স্পিচ তো মানুষ মন্ত্রমুগ্ধর মতো শুনে। সেটাই তো। এখন আরেকটা বিষয় যেটা আপনাকে বলছিলাম শুরুতে, যে রমজানে এবার যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, এটা কি ম্যাজিক কাজ করেছে? এটা আমি মনে করি যে অনেকগুলো মাস ধরে আমরা ফোকাস ছিলাম যে রমজানে এটা মানে আমাদের ফোকাসটাই হচ্ছে যে দ্রব্যমূল্যকে একটা সহনীয় জায়গায় আনা, এবং এটা রমজানকে সামনে রেখে আমরা চেষ্টা করছিলাম, যেটার প্রস্তুতি প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার এটা সেই অক্টোবর মাসেই বলছিলেন, সবাইকে আমাদেরকেও ইনভলভ করেছেন উনি, যারা যারা বড় বড় ইম্পোর্টার তাদের সাথে আমরা। এর পিছনে মূল কারণটা কি আপনি যদি বলেন? যে এটা অন্যরা পারলো না, অন্য সরকার পারলো না, হাসিনা সরকার তো পারেই না। কারণ হচ্ছে যে উনি সরবরাহটা যাতে ভালো থাকে এই জায়গাটা উনি নিশ্চিত করেছেন, যে চাঁদাবাজি কিংবা চাঁদাবাজি জায়গাটা পুলিশ দেখেছে। সিন্ডিকেশন ভেঙে দেওয়া, সিন্ডিকেশনের ক্ষেত্রে সিন্ডিকেশন তখন সিন্ডিকেটটা অপারেট করতে পারে যদি ক্রাইসিস হয়। সিন্ডিকেট কখন খেলে? যখন আপনার ক্রাইসিস থাকে, আপনি মার্কেট ফ্লাডেড করে দেন। আমার মনে হয় যে গভর্নমেন্ট পেট্রোনাইজেশনটা অনেক সময় সিন্ডিকেশনে আমরা দেখেছি যে হাসিনা সরকারের আমলে যে গভর্নমেন্ট পেট্রোনাইজ, ওরাই সিন্ডিকেটের মেম্বার দেখবেন যে কোন মিনিস্টার হয়তো বা, ঠিক না? এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছে। এই জায়গায় আমাদের এই গভর্নমেন্টে আমি বলতে পারি, আমি প্রত্যেকটা অ্যাডভাইজারকে চিনি, তাদের সত্যিকার অর্থে দেশপ্রেমের কোনো অন্তহীন দেশপ্রেম, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই গভর্নমেন্টে এসছেন এবং তাদের সারাদিন কাজ করছেন। এই যে এর ক্ষেত্রে দ্রব্যমূল্যের ক্ষেত্রে দেখেন আমরা যেটা দেখেছি যে না এটা দাম কমানো দেয়। খেজুরের ক্ষেত্রে দেখেন আমরা ইম্পোর্ট ডিউটি কমে দিয়েছে, খেজুরের দাম মার্কেটে কমে আসছে। ছোলার ক্ষেত্রে একই কাজ হয়েছে। চাল ইন্টারন্যাশনাল মার্কেটে চাল হাই, হ্যাঁ রোজার সময় যে 1-2 টাকা বাড়ে না চালের বিষয়টি শুধু চালের ক্ষেত্রে, কিন্তু আমরা সরবরাহটা ইনশিওর করতে পেরেছি, যার ফলে এটা নিয়ে কেউ খেলতে পারেনি। তারপরে যেটা হচ্ছে যে অন্যান্য যেগুলো সয়াবিনের ক্ষেত্রে আমরা এমনও আছে, সয়াবিনের ব্যাপারে এখনো তো একটু কথা হচ্ছে যে আবার সয়াবিনের দাম বাড়বে এরকম আছে। না এটা এখনো আমার মনে হয় যে এই সরকারের আমলে এখন পর্যন্ত পুরোপুরি এটাকে আপনারা, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যা আছে আমরা তো প্রাইসিং করি, হ্যাঁ দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথেই আছে অনেক। আপনি তখন ধরবেন যে না ইন্টারন্যাশনাল মার্কেটে এখানে বাড়ছে, তখন বলতে পারেন যে তাহলে খেলা হচ্ছে। কিন্তু সেইটা তো আমরা তো প্রতিনিয়ত, আর যিনি এসছেন এখন কমার্স অ্যাডভাইজার উনি নিজে তো শিল্পের লোক, ঠিক না? উনি ট্রেডিং জানেন, ওনার একটা স্ট্রং টিম আছে, তারা প্রতিনিয়ত আমরা ইভেন আর্জেন্টিনার আমরা যে পোর্টগুলোর থেকে যে সয়াবিন আসতেছে সেটাও আমরা ইন্টেন্সিভলি প্রতিদিন মনিটর করছি পোর্টগুলো। মাঝখানে খবর আসলো যে পোর্টগুলো এমন বৃষ্টি হয়েছে যে পোর্ট ভিজে ফ্লাডেড হয়ে গেছে। তো একটা সপ্তাহ যদি আপনার সয়াবিন আসতে চালান আসতে দেরি হয় তাহলে এটার মার্কেটে রিফ্লেকশন পড়ে। তো এইগুলো প্রত্যেকটা জিনিস মনিটর করা উচিত। আরেকটা বিষয় যে দ্রব্যমূল্য নিয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে, একসময় একটা ধারণা ছিল যে আমরা ভারতের উপর এই কাঁচা পণ্য পেঁয়াজ রসুন আদা ছোলা মানে এগুলোর জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল, এবং এবার যখন ভারত আমাদেরকে এগুলা দিচ্ছে না, আগের মতো বিক্রি করছে না সেইভাবে, তো এইবার মনে হয় মহা ক্রাইসিস হবে এরকম একটা ধারণা ছিল। কিন্তু এবার বাস্তবে এসে তার উল্টো রূপ আমরা দেখলাম। না আমাদের যেমন ধরেন আমরা ইন্ডিয়ার উপরে তো অনেক কিছুতে রিলাই করি, কিছু কিছু পণ্য আসলে যে ইন্ডিয়ায় প্রচুর হয়ও, আমরা ইচ্ছা করলে যে আরেক জায়গাতে দেখেন যে আরেক জায়গা থেকে আনতে হচ্ছে এখান থেকে কম। আমরা অবশ্যই চাবো যে যাতে আমাদের ভোক্তারা সব সর্বনিম্ন, কিন্তু একটা জিনিস কি যে ইন্ডিয়ার মার্কেটে যদি এরকম থাকে আনসার্টেনটি থাকে, তবে অবশ্যই যিনি ট্রেডার যিনি আনছেন উনি দেখবেন যে না আমি এখানে যাবো, অন্য মার্কেটে আর এক্সপ্লোর করবেন। আর মার্কেট তো পুরো পৃথিবী জুড়ে আপনি যদি খুঁজতে থাকেন ঠিকই ভালো। বিদ্যুতের ব্যাপারে আমি একটু যেতে চাই যে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রমজান মাসে এটাও দীর্ঘদিন পরে মানুষ দেখলো। বিদ্যুতের কিন্তু শর্টেজ নাই, দীর্ঘদিন তোকে বলা হচ্ছিল, কিন্তু রমজান আসলেই কেন যেন এরকম একটা এটা প্রস্তুতি ছিল। আমি ফজল কবির খানের কাজ আমি অনেকদিন ধরে পরিচিত। ফজল কবির খান ভাই এই জিনিসটা ওই অনেক দিন ধরে উনি প্রস্তুতি নিচ্ছেন যে না রোজায় কোনো কেউ যেন কমপ্লেন না করতে পারে যে না আমি বিদ্যুৎ পাচ্ছি না, সেটা